নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিরোধিতা এবং উস্কানির মধ্যে বিস্তর ফারাক। রাহুলের বিরুদ্ধে এফআইআরের দাবি খারিজ হাইকোর্টে। বাড়িতে পড়ার শাড়ি পরে এসেছিলেন, পরিকল্পনা ছিল স্ট্রং রুম ফাইটে। কি বলতে চাইলেন শুভেন্দু? এবার কি মতুয়া ভোট ঘরে তুলতে পারবে বিজেপি? কি বলছেন ডেটা মশাই? কালীঘাটে বৈঠকে মমতা অভিষেক, কাউন্টিংয়ে কোন রণকৌশল তৃণমূলে? পোস্টাল ব্যালট খোলা নিয়ে উত্তপ্ত বিধাননগর, আমাকে ফাঁসানো হচ্ছে, প্রতিক্রিয়া ডেপুটি ম্যাজিস্ট্রেটের। স্ট্রং রুমের সামনে বেড়েছে নিরাপত্তা, তোলা হয়েছে 10 ফুট উঁচু লোহার পাঁচিলও। প্রায় 9 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন সুজিত বসু। কোন পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? এখানে ভোট হয়নি, আমাদের ভোট দিতে দেয়নি বিজেপি করায় ফল, তার একাধিক বাসিন্দাকে হুমকি, মারধর, ভয়ঙ্কর অভিযোগ। কাউন্টিং নিয়ে সতর্ক বিজেপি ও কর্মীদের বিশেষভাবে প্রস্তুত করতে কর্মশালা। এই মহিলা বাংলায় ভোট লুঠের সবচেয়ে বড় নেত্রী, মমতাকে তীব্র আক্রমণ অধীরের। ভবানীপুরে কেবলমাত্র একটি ওয়ার্ডেই লিড পাবেন মমতা, দলীয় বৈঠকে দাবি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। জঙ্গলমহলের 5 গণনা কেন্দ্রে ঝটিকা সফর সিইওর। স্ট্রং রুমের নিরাপত্তা বিতর্কে জবাব মনোজের। পুনর্নির্বাচন কোথায়? আবার উত্তপ্ত ফলতা, ঘটনাস্থলে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল যান, তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরও। অবরোধ বিজেপির। ভিন ধর্মে বিয়ের পর থেকেই আলোচনায় মোনালিসা, এবার কাদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের। নৌকাডুবির সময় পালিয়ে যায় মাঝি মাল্লারা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে ফিরল এক পরিবার, জানালো ভয়ঙ্কর অভিজ্ঞতা। এক্সিট পোল দেখে মিষ্টি খেয়ে আরাবুল বার্তা দিয়েছেন। ভাঙড়ে টিএমসি কর্মীর দোকানে আগুন, কাঠ গড়ায় আইএসএফ। যুদ্ধের মাঝেও প্রতিবেশীর পাশে ভারত, আরো 5,000 মেট্রিক টন ডিজেল গেল বাংলাদেশে। মাছ চোর গান নিয়ে মুখ খুললেন শওকত, নাম না করে নওশাদকে এক হাত নিলেন তৃণমূল প্রার্থী। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি, বিরল পেশাদারী সাহসিকতার পুরস্কার জয় ইডি আধিকারিকের। গণনায় সুপারভাইজার হিসেবে কেন শুধু কেন্দ্র সরকারের কর্মী? কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল। শ্রমিক দিবসে মৃত্যু শ্রমিকের, তারাপীঠে বাস বাইক সংঘর্ষে মর্মান্তিক পরিণতি। উত্তরবঙ্গে গণনায় কারচুপির আশঙ্কা, গণনা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিশেষ প্রশিক্ষণ বিজেপির। জম্মুতে ভেঙে পড়ল নির্মীয়মান ব্রিজ, 5 জনের মৃত্যুর আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু শ্রমিক। ভোটের খরচ তুলছে বিজেপি, গ্যাসের দাম বাড়তেই তোপ রাহুলের, ভবিষ্যৎবাণী পেট্রোল ডিজেল নিয়ে। সিইও মিথ্যে বলেছেন, স্ট্রং রুম নিয়ে ডিইওর বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের। কালবৈশাখীর দাপট আরও বাড়তে পারে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আর কতদিন? কোথায় কি পূর্বাভাস? নিশ্চিন্তে থাকুন, ফিরছি আমরাই, মমতা মানুষকে ধন্যবাদ, রাষ্ট্রশক্তির অত্যাচার রুখেছে বাংলা। বহিরাগত জমায়েত, বিয়ের অনুষ্ঠানে রেড, কমিশনের ভোজ খেতেই হবে আবদার বর কনের। তালিকায় নাম না ওঠায় হেনস্থার ভয়ে ভিন রাজ্যে কাজে যেতে শঙ্কায় শ্রমিকরা। ইরানের বিরুদ্ধে কালো ঈগল নামাচ্ছে আমেরিকা, মোতায়েন শুরু পশ্চিম এশিয়ায়, ঘন্টায় 6,000 কিমি গতিতে হামলা। ভোট গণনায় শুধুই কেন্দ্রীয় কর্মী কেন? হাইকোর্টে ধাক্কা খেয়ে এবার সুপ্রিম কোর্টে তৃণমূল। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উঠেছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। এই ঘটনায় রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলায় শুক্রবার স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা। আবেদন খারিজ করে এলাহাবাদ হাইকোর্টের তরফে জানানো হলো, আদর্শগত বিরোধিতা ও বিদ্রোহে উস্কানি দেওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ঘটনার সূত্রপাত 2025 সালে এক দলীয় কার্যালয় উদ্বোধনের সময় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেছিলেন, আমরা বিজেপি, আরএসএস এবং ভারত সরকারের বিরুদ্ধে লড়ছি। ভারত সরকারের বিরুদ্ধে লড়ার এই দাবি নিয়ে বিতর্কে চরম আকার নেয়। রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেন সিমরান গুপ্তা নামে এক মহিলা। তার যুক্তি ছিল, রাহুলের মন্তব্য সারা দেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। উনি যে মন্তব্য করেছেন তার রাষ্ট্রদ্রোহিতার শামিল, ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক মন্তব্য, দেশকে অশান্ত করার চেষ্টা। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিক্রম ডি চৌহান বলেন, সরকারের কাজ বা নীতির সমালোচনা করা গণতন্ত্রে শুধু অনুমোদিত নয়, বাধ্যতামূলক। ফলে সমালোচনা বা মতপার্থক্য কোনো অপরাধ হতে পারে না।
শুক্রবার এই মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিক্রম ডি চৌহান বলেন, সরকারের কাজ বা নীতির সমালোচনা করা গণতন্ত্রে শুধু অনুমোদিত নয়, বাধ্যতামূলকও। ফলে সমালোচনা বা মত পার্থক্য কোনো অপরাধ হতে পারে না। আদালত আরও জানায়, এখানে নির্বাচিত প্রতিনিধি কোনো নির্দিষ্ট নীতি বা মতাদর্শের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার প্রকাশ করছেন, ফলে এটিকে বিদ্রোহী উস্কানি বলে দাগিয়ে দেওয়া যায় না। এ প্রসঙ্গে সংবিধানের ধারাও উল্লেখ করেন বিচারপতি। উল্লেখ্য, এর আগে রাহুলের বিরুদ্ধে সম্ভল আদালতে এই মামলা দায়ের করেছিলেন আবেদনকারী সিমরান গুপ্তা। তবে রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। এরপর সম্ভল আদালতকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেন ওই মহিলা। 8 এপ্রিল বিচারপতি বিক্রম ডি চৌহান আবেদনকারীর আইনজীবী এবং রাজ্য সরকারের আইনজীবীর যুক্তি শোনার পর তার আদেশ সংরক্ষিত করে রেখেছিলেন। শুক্রবার মামলার শুনানিতে পুরোপুরি খারিজ করে দেওয়া হলো রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন। আগের রাতে প্রায় 4 ঘন্টারও বেশি সময় ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এসেই এক হাত নিলেন মমতাকে, তীব্র কটাক্ষের সুরে বললেন, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পড়ার শাড়ি পরে এসেছিলেন। উনি এখানে থাকতেন, ওনার ধর্ণা দেওয়ার একটা বদ অভ্যাস আছে। ওনার জন্য 5 স্টার হোটেল ওয়াশরুম এসেছিল, ওটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য ওনাকে পালাতে হয়েছে, না হলে উনি পরিকল্পনা করে এসেছিলেন। 4 তারিখ যতক্ষণ না তিনি হারছেন ততক্ষণ এখানে বসে থাকবেন। বৃহস্পতিবার রাতে স্ট্রং রুম থেকে বেরিয়ে কমিশনের বিরুদ্ধে তোপের পর তোপ দাগেন মমতা। কারচুপির কথা যে নানা প্রান্ত থেকে শোনা যাচ্ছিল তা শুনেই যে তিনি স্ট্রং রুম দেখতে এসেছিলেন তাও বলেছিলেন। এটা পুরো একপাক্ষিক ভোট হচ্ছে, উদ্বেগ ছিল বলেই এসেছি। সিসিটিভি ফুটেজ আসছিল, বেশ কিছু জায়গায় কারচুপি হচ্ছে বলে অভিযোগ আসছিল। বাইরের লোক এসে ব্যালট এদিক ওদিক করছে, এই খবর শুনেই আমি ভাবি দেখে আসি একবার। এখানে তো আসার পর কেন্দ্রীয় বাহিনী আমাকে যেতেই দিচ্ছিল না। এরপরই একেবারে হুঙ্কারের সুরে মমতা বলেন, কেউ যদি ইভিএম লুঠার চেষ্টা করে তাহলে জীবন মরণ লড়াই হবে, কিন্তু কারচুপি করতে পারে কারা? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা যদিও শুধু বলেছিলেন এর জন্য ইশারাই কাফি হ্যায়, এদিন পাল্টা তোপ দেখেছেন শুভেন্দু। বলছেন শুধু অনৈতিক ড্রামাবাজি করছেন, পুরো মিথ্যে কথা বলছেন, এরকম হতেই পারে না। মতুয়া অধ্যুষিত আসনগুলোতে ভোটের পাটিগণিত এবং এসআইআর প্রক্রিয়ার প্রভাব তৃণমূলের জন্য এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, তেমনই বলছেন TV9 বাংলার ডেটা মশাই। বিশেষ করে নদিয়া, রানাঘাট এবং উত্তর 24 পরগনার হাবড়া এবং বনগাঁ উত্তর কেন্দ্রের মতো এলাকায় এই প্রভাব স্পষ্ট। তথ্য অনুযায়ী বনগাঁ লোকসভা কেন্দ্রেই প্রায় ৭৮,০০০ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, যাদের মধ্যে একটি বড় অংশ হিন্দু ও মতুয়া সম্প্রদায়ের। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে মতুয়ারা নির্ণায়ক ভূমিকা পালন করলেও এবার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক প্রভাব ফেলেছে। 13টি মতুয়া অধ্যুষিত আসনে গত বিধানসভা নির্বাচনের তুলনায় প্রায় 65,000 ভোট কম পড়েছে, অর্থাৎ কেন্দ্র প্রতি গড়ে 5,000 ভোট কম পড়েছে। তৃণমূলের কৌশল ও বেনিফিট মতুয়া বেল্টে বিজেপির শক্ত ঘাঁটি থাকা সত্ত্বেও এই ভোট কমে যাওয়া তৃণমূলের জন্য ইতিবাচক হতে পারে। নাম বাদ যাওয়ার ভীতি সাধারণ মানুষের মনে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। যারা আগে বিজেপির একনিষ্ঠ সমর্থক ছিলেন তাদের একটি অংশ এখন অনিশ্চয়তার কারণে ভোটদান থেকে বিরত থেকেছেন অথবা সমীকরণ বদলেছেন। মতুয়াদের এই অংশগ্রহণ হ্রাস আসলে বিজেপির নিশ্চিত ভোট ব্যাংককে ধস নামাতে পারে। অন্যদিকে তৃণমূল এই এলাকায় তাদের গ্রাউন্ড লেভেল কর্মীদের মাধ্যমে নাগরিকত্ব সুরক্ষা এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। ফলে হিন্দু অধ্যুষিত এই আসনগুলিতে মুসলিম ভোটার কম হওয়া সত্ত্বেও মতুয়া ভোটের এই গাণিতিক পরিবর্তন তৃণমূলকে বাড়তি সুবিধা বা এজ দিচ্ছে বলেই মত ডেটা মশাইয়ের। দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকের আগেই কালীঘাটে বৈঠকে মমতা অভিষেক। এদিন দুপুরেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, রাজ্য জুড়ে স্ট্রং রুমের পরিস্থিতির উপর নজর রাখা থেকে শুরু করে কাউন্টিং ডের দিন নজরদারি সবটাই উপরেই এদিন মমতা অভিষেকের কথা হতে পারে বলে অনুমান। এদিকে শনিবারে কাউন্টিং এজেন্টদের বৈঠক বসতে চলেছেন অভিষেক। তার আগে দলের সুপ্রিমোর থেকে কোনো নির্দিষ্ট নির্দেশ বা বার্তা আসে কিনা সেদিকেই অবশ্য তাকিয়ে তৃণমূল কর্মীরা। এদিকে শনিবার বিকেল 4টে থেকে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন অভিষেক। সূত্রের খবর, কাউন্টিং এজেন্টদের পাশাপাশি জেলা নেতৃত্বের অনেকেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে খবর। গণনার শেষ লগ্ন পর্যন্ত যাতে এজেন্টরা সজাগ থাকেন, কোনো পরিস্থিতি যেন তাদের টলাতে না পারে সে কথা বারবার তৃণমূলের তরফে বলা হচ্ছে। তবে এর আগেও ভার্চুয়াল মিটিং করেছেন অভিষেক, কিন্তু গণনার আগে এটা যে একেবারে লাস্ট মিনিট সাজেশন হতে চলেছে দলের সেকেন্ড ইন কমান্ডের তরফে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, ভোট মিটতেই একাধিক জায়গায় হিংসার ছবি সামনে আসছে। এই অবস্থায় দলের কর্মী সমর্থকদের বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মী সমর্থকদের শান্ত ও সংযত থাকতে বলেন।
মমতা বলেন, ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না, আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। অন্যদিকে কলকাতায় একাধিক জায়গায় স্ট্রং রুমের সামনে উত্তেজনার ছবি সামনে এসেছে। একেবারে মুখোমুখি সংঘাত দেখা গিয়েছে তৃণমূল বিজেপিকে। আরও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা বলয়। পোস্টাল ব্যালট খোলা নিয়ে উত্তপ্ত বিধাননগর। প্রশাসনিক ভবনে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই একাধিকবার পোস্টাল ব্যালট খোলার অভিযোগ বিজেপির। প্রতিবাদে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিজেপির বিক্ষোভ। বিজেপি প্রার্থীকে না জানিয়ে পোস্টাল ব্যালট খোলার অভিযোগ। কোনো দুর্নীতি হয়নি, আমাকে ফাঁসানো হচ্ছে। বিক্ষোভের মাঝে বিজেপি নেতাদের সরাসরি প্রশ্ন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে, বলুন কে খুলছে? লজ্জা করে না? বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট গৌতম মণ্ডল বলেন, আমি কাল কলেজে স্কুটিনির জন্য সারাদিন এসডিও অফিসে আসিনি। প্রশ্ন, কে দায়িত্বে ছিলেন? কে খুলেছে এটা? কার অনুমতিতে খোলা হয়েছে? বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন, স্ট্রং রুমের ইনচার্জ সেটা আমার জানা নেই। আমি তো বললাম আমি কলেজে ছিলাম। আপনি কাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন প্রশ্ন করলেন তিনি। বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বললেন, স্ট্রং রুমের ইনচার্জ আমি নই। গতকাল বিকেলের পর ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে। আর তারপর আজ সেখানে বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে কলকাতা পুলিশ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে জায়গা নেই একটা ইঁদুর গলে চলে যাওয়ার। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ইতিমধ্যে জারি রয়েছে 163 ধারা। একসঙ্গে 4 জনের বেশি এই এলাকায় দাঁড়াতে পারছেন না কেউই। যেসব প্রার্থীর কাছে অনুমতি ও প্রয়োজনীয় পরিচয়পত্র রয়েছে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়াও প্রার্থীদের সঙ্গে থাকে মুখ্য নির্বাচনী এজেন্টকেও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই বাইরেই কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভিতরে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে তৈরি হয়েছে সাজোয়া গাড়ি, মুহুর্মুহু পেট্রোলিং চলছে এখানে। এছাড়াও দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নজিরবিহীন তৎপরতা। এছাড়াও রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরাও। এছাড়াও যেসব বিধানসভার ইভিএম রয়েছে এখানে, সেই সব বিধানসভার প্রার্থীরা বারে বারে এসে ঘুরে যাচ্ছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে গিয়েছে রিপোর্ট, ফলতার 30 নম্বর বুথে পুনর্নির্বাচন। গতকাল এখানে কুণাল ঘোষ, শশী পাঁচারা এসেছিলেন। আজ কুণাল ঘোষ এসেছেন এখানে। এছাড়াও এসেছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তবে 163 ধারা জারি থাকায় বারে বারে এখানে ঘুরতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও। এছাড়াও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে এখন 10 ফুট উঁচু লোহার ব্যারিকেড লাগিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। এছাড়াও ভেতরে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার জন্য একাধিক স্ক্রিনও। উল্লেখ্য, এদিন সকাল থেকেই পরিস্থিতি খতিয়ে দেখতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে এসেছিলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। ভেতরেও ঢোকেন তিনি। এছাড়াও এসেছিলেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাজাও। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে এসেছিলেন কলকাতার পুলিশের জয়েন্ট সিপি। গতকাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের বাইরে বাঁধে ধুমধুমার। এসেছিলেন তৃণমূলের কুণাল ঘোষ এবং শশী পাজা এবং বিজেপির তাপস রায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। স্ট্রং রুমের সামনে ধর্নায় বসেন কুণাল ঘোষ ও শশী পাজা। সব ইভিএম ও ব্যালট সুরক্ষিতই রয়েছে, গতকাল স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রায় 9 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দফায় দফায় সুজিতকে জিজ্ঞাসাবাদ। প্রায় 9.5 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন সকাল 10:26 পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে পৌঁছন সুজিত বসু। ছেলে সমুদ্র বসু ও আইনজীবীদের নিয়ে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। এর আগে তাকে 3 বার নোটিশ পাঠালেও প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা দেননি দমকল মন্ত্রী। বিজেপি করায় ফলতার কয়েকজন বাসিন্দাকে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ। বিজেপি কর্মী সমর্থকদের হাসিমনগর মোড়ে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছয় ফলতা থানার পুলিশ। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার শাসক দলের। 2 দফার ভোট নির্বিঘ্নে শেষ হলেও ভোট পরবর্তী অশান্তি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দক্ষিণ 24 পরগনার ফলতায়। বিজেপি সমর্থকদের হুমকি, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ফলতার বাসিন্দার অভিযোগ, এবারে আমাদের 5 জনকে ভোটও দিতে দেয়নি। একে মেরেছে, কেন বিনা দোষে একে মারবে? একে ভোট দিতে দেয়নি। দক্ষিণ 24 পরগনার ফলতা সহ একাংশের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। দায়িত্ব পেয়েই তাকে দেখা যায় কার্যত রিলের সিংঘামের ভূমিকায়। পাল্টায় ফলতার তৃণমূল প্রার্থীও হুঙ্কার দেন, সামনে সিংঘাম থাকলে তিনিও পুষ্পা। ভোট মিটতে না মিটতেই সেই ফলতার বাসিন্দাদের একাংশ অভিযোগ তুললেন বিজেপির সমর্থক হওয়ায় তাদের হুমকি দেওয়ার পাশাপাশি মারধরও করেছে তৃণমূল। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হাসিমনগর মোড়ে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। এদিকে গড়িয়ার পঞ্চসায়রে বুধবার রাতে বিজেপির পোলিং এজেন্টের অফিসে হামলা ও গাড়িতে ভাঙচুরের ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এই জল্পনার মধ্যেই কাউন্টিং নিয়ে সতর্ক বিজেপি। 4 মে হবে ভোট গণনা, তার আগে শিলিগুড়ি ও মালদায় বৈঠকে গেরুয়া শিবির। শিলিগুড়ি মালদায় এজেন্টদের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। এই প্রসঙ্গে বিজেপি নেতা ও প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, এটা সাংগঠনিক মিটিং, কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিলেন। মূলত ভোটদান হওয়ার পর আর যে বিষয় নিয়ে প্রস্তুতি, কাউন্টিং এর প্রস্তুতি সহ কিভাবে আমরা সাংগঠনিক যে দায়বদ্ধতা রয়েছে সেগুলো পালন করব। মূলত এটা রেগুলার অর্গানাইজেশনাল মিটিং, যেখানে প্রাথমিক কিছু কথা বলা হয়েছে, তারপরে আমরা আমাদের যে কাজ দেওয়া হয়েছে সেগুলি করব। শিলিগুড়িতে যে কর্মশালার আয়োজন করা হয় সেখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এই 5 সাংগঠনিক জেলার অন্তর্গত 28টি বিধানসভা কেন্দ্রের বিজেপির গণনা কর্মীরা ছিলেন। তাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এখানে ভূপেন্দ্র যাদব ছাড়াও সাংসদদের মধ্যে মনোজ টিগ্গা, জয়ন্ত রায়রা উপস্থিত ছিলেন। এরপরেই ভূপেন্দ্র যাদব বলেন, যান মালদায়। একইভাবে সেখানেও 28টি বিধানসভা কেন্দ্রের গণনা কর্মীদের নিয়ে আরও একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সার্বিকভাবে রাজ্য বিজেপির তরফে জানানো যাচ্ছে যে 10টি বিভাগে এভাবেই 28 থেকে 30টি করে বিধানসভা কেন্দ্র নিয়ে গণনা কর্মীদের নিয়ে আজ এবং কাল 2 দিন কর্মশালা করা হবে। সেখানে গণনা কর্মীদের বিশেষভাবে প্রস্তুত করবে বিজেপি নেতৃত্ব। ভোট শেষ হয়ে গেছে, 2 দফায় রেকর্ড হারে ভোট পড়েছে রাজ্য জুড়ে, জানিয়ে যেখানে প্রাথমিক কিছু কথা বলা হয়েছে, তারপরে আমরা আমাদের যে কাজ দেওয়া হয়েছে সেগুলি করব। শিলিগুড়িতে যে কর্মশালার আয়োজন করা হয় সেখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এই 5 সাংগঠনিক জেলার অন্তর্গত 28টি বিধানসভা কেন্দ্রের বিজেপির গণনা কর্মীরা ছিলেন। তাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এখানে ভূপেন্দ্র যাদব ছাড়াও সাংসদদের মধ্যে মনোজ টিগ্গা, জয়ন্ত রায়রা উপস্থিত ছিলেন। এরপরেই ভূপেন্দ্র যাদব চলে যান মালদায়। একইভাবে সেখানেও 28টি বিধানসভা কেন্দ্রের গণনা কর্মীদের নিয়ে আরও একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সার্বিকভাবেই রাজ্য বিজেপির তরফে জানা যাচ্ছে 10টি বিভাগে এভাবেই 28-30টি করে বিধানসভা কেন্দ্র নিয়ে গণনা কর্মীদের নিয়ে আজ এবং কাল 2 দিন কর্মশালার করা হবে। সেখানে গণনা কর্মীদের বিশেষভাবে প্রস্তুত করবে বিজেপি নেতৃত্ব। ভোট শেষ হয়ে গেছে, 2 দফায় রেকর্ড হারে ভোট পড়েছে রাজ্য জুড়ে, জানিয়ে স্বভাবতই উচ্ছ্বাসিত নির্বাচন কমিশন। নির্বাচনের বাকি পর্বটুকু নির্বিঘ্নে শেষ করতে মরিয়া তারা। গণনাও যাতে সুষ্ঠুভাবে হয়, কিন্তু তার আগে কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্ট্রং রুমকে কেন্দ্র করে নানা অভিযোগ সামনে আসছে। গতকাল থেকে এ নিয়ে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস দলীয় কর্মীদের সতর্ক করছে, অন্যদিকে সতর্ক রয়েছে অন্যান্য দলও। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন 2026। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।